সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছে আমি তানজিলা হক। গত কয়েক বছরে ইসরায়েল একাধিকবার গোপন ও প্রকাশ্য অভিযানের মাধ্যমে ইরানের নাতানজ পারমাণবিক সমৃদ্ধিকরণ স্থাপনাকে টার্গেট করেছে। সম্প্রতি ইরানের বিরুদ্ধে ইসরায়েল যে বড় পরিসরের সামরিক অভিযান পরিচালনা করে, সেখানেও তেহরান থেকে ৩০০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত নাতানজ পারমাণবিক স্থাপনাকে লক্ষ্য করে ইসরায়েল হামলা চালায়। ইসরায়েল দাবি করছে তারা নাতানজের পারমাণবিক স্থাপনা ধ্বংস করতেও সক্ষম হয়েছে। ইসরায়েলের এই দাবি ইরান নাকচ করে দিয়েছে। কেন ইসরায়েল বারবার নাতানজকে টার্গেট করছে, এর নেপথ্যে বেশ কিছু কারণ রয়েছে। বিস্তারিত থাকছে আলী আহমদ মাবরুরের প্রতিবেদনে। ইসরায়েলের নাতানজকে টার্গেট করার একাধিক কারণ রয়েছে। ইরানের পারমাণবিক কর্মসূচির কেন্দ্রবিন্দুই হল নাতানজ। এটি ইরানের সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র। এখানে বহু সেন্ট্রিফিউজের মাধ্যমে ইউরেনিয়াম গ্যাস থেকে ইউরেনিয়াম-235 সমৃদ্ধ করা হয়, যা পারমাণবিক জ্বালানি উৎপাদনের পাশাপাশি পারমাণবিক অস্ত্র তৈরির পথও প্রশস্ত করতে পারে। নাতানজের এই পারমাণবিক স্থাপনাটি বহু বছর ধরেই আন্তর্জাতিকভাবে নজরদারির আওতায় রয়েছে। ইরান এবং আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার মধ্যকার সমঝোতা অনুযায়ী এখানকার কার্যক্রম পর্যবেক্ষণে রাখা হয়। নাতানজে কী পরিমাণে ইউরেনিয়াম সমৃদ্ধ করা হচ্ছে তা পরমাণু চুক্তির আওতায় থাকা বা না থাকা উভয় ক্ষেত্রেই আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য গুরুত্বপূর্ণ তথ্য। নাতানজকে ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো বহুবার লক্ষ্যবস্তু করেছে, কারণ এটি ইরানের পরমাণু সক্ষমতা অর্জনের প্রতীক। 2010 সালে স্টাক্সনেট নামে সাইবার হামলার মাধ্যমে এখানে সেন্ট্রিফিউজে বড় ধরনের ক্ষতি করা হয়। পরবর্তী সময়ে একাধিক হামলা, বিস্ফোরণ ও নাশকতার শিকার হয়েছে এই স্থাপনাটি। নাতানজের একটি বড় অংশ ভূগর্ভস্থ নির্মিত, যা বিমান হামলার মতো বাহ্যিক আক্রমণ থেকে সুরক্ষা দিতে সহায়ক। এ কারণে ইরান এটিকে একটি ফলব্যাক বা নিরাপদ কৌশলগত পরমাণু কেন্দ্র হিসেবে বিবেচনা করে। নাতানজ ইরানের বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা ও কূটনৈতিক আলোচনার ক্ষেত্রে একটি মূল কার্ড হিসেবে ব্যবহৃত হয়। ইরান যদি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বাড়ায়, তবে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরও কঠোর হয়। আবার তা সীমিত রাখলে আলোচনার সুযোগ বাড়ে। 2012 সাল থেকে শহীদ আহমদি রসদ নিউক্লিয়ার ফ্যাসিলিটি নামে পরিচিত নাতানজের এই পারমাণবিক কেন্দ্রটি ইরানের প্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। ইরান বলছে, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রক্রিয়া মূলত পারমাণবিক জ্বালানি উৎপাদনের জন্য, অন্য কোনো কারণে নয়। এর উদ্দেশ্য শান্তিপূর্ণ। বিদ্যুৎ উৎপাদনের জন্যই এই পারমাণবিক স্থাপনাটি ব্যবহার করা হচ্ছে। কিন্তু পশ্চিমা দেশগুলো এবং ইসরায়েল ইরানের এই কথা বিশ্বাস করেনি। তারা বলছে, ইরান গোপনে উচ্চ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম তৈরি করছে, যার চূড়ান্ত লক্ষ্য পারমাণবিক অস্ত্র উৎপাদন। নাতানজ পারমাণবিক স্থাপনাটি 3টি ভূগর্ভস্থ ভবন এবং 6টি ভূপৃষ্ঠের কাঠামো নিয়ে গঠিত। ভূগর্ভস্থ স্থাপনাগুলো মাটির 131 ফুটেরও বেশি নিচে অবস্থিত। এসব স্থাপনাকে ঘিরে আছে স্টিল ও কংক্রিটের তৈরি একটি ঘন আবরণ, যেটির পুরুত্ব গবেষকদের মতে প্রায় 26 ফুট। এই জ্বালানি সমৃদ্ধিকরণ কেন্দ্রে থাকা পারমাণবিক উপাদান ও সমৃদ্ধিকরণ যন্ত্রপাতি জাতিসংঘের পরমাণু শক্তি নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি তত্ত্বাবধানে রয়েছে। নাতানজ কমপ্লেক্সের অস্তিত্ব প্রথম প্রকাশ্যে আসে 2002 সালে, যখন ইরানের বিরোধী গোষ্ঠী পিপলস মুজাহিদিন অর্গানাইজেশন অফ ইরান এটি ফাঁস করে দেয়। এরপরে আন্তর্জাতিক মহলে ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা নিয়ে নানামুখী ধ্যান ধারণা তৈরি হয়, আর সেখান থেকে কূটনৈতিক পর্যায়েও নানা সংকট তৈরি হয়ে যায়। সেই সময় থেকেই এটি ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণে আনার আন্তর্জাতিক প্রচেষ্টার কেন্দ্রবিন্দুতে রয়েছে। 2015 সালে পারমাণবিক চুক্তি, যা জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন নামে পরিচিত, এই চুক্তির আওতায় ইরান পারমাণবিক কার্যক্রম সীমিত করার বদলে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা থেকে কিছুটা ছাড় পায়। জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন অনুযায়ী ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা সর্বোচ্চ 3.67% সীমাবদ্ধ রাখতে ইরান রাজি হয়েছিল।
এই মাত্রাটি পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের জন্য যথাযথ হলেও অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় 90% অনেক নিচে। তবে 2018 সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই চুক্তি থেকে সরে দাঁড়ানোর পর ইরান আবারও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম চালু করে এবং তা আরও জোরদার করে তোলে। নতুন পারমাণবিক চুক্তি নিয়ে চলমান আলোচনায় শুরুতে তেহরান ইউরেনিয়াম সমৃদ্ধিকরণের মাত্রা ও মজুদের পরিমাণ সীমিত করার বিষয়ে কিছুটা ইতিবাচক ইঙ্গিত দিয়েছিল। তবে ইরান এখনও তাদের পারমাণবিক অবকাঠামো ভেঙে ফেলার যে কোনো দাবি কঠোরভাবে প্রত্যাখ্যান করছে, কেননা তাদের দাবি এসব স্থাপনা শুধুই বেসামরিক উদ্দেশ্যে ব্যবহৃত হচ্ছে। নাতানজ স্থাপনাটি বহুবার ইসরায়েলের গোপন ও প্রকাশ্য অভিযানের লক্ষ্যবস্তু হয়েছে, যার উদ্দেশ্য ছিল ইরানের পারমাণবিক কর্মসূচিকে ব্যাহত করা। এই আক্রমণগুলোর মধ্যে সবচেয়ে আলোচিত ঘটনা ছিল 2010 সালে প্রকাশ্যে আসা সাইবার আক্রমণ। যদিও এই ম্যালওয়্যার 2010 সালে আবিষ্কৃত হয়, ধারণা করা হয় এটি 2005 সাল থেকে তৈরি হচ্ছিল। সাইবার আক্রমণের অংশ হিসেবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ প্রকল্প হিসেবে বিবেচিত স্ট্যাক্সনেট ভাইরাস প্রায় 1000 সেন্ট্রিফিউজ নষ্ট করে দেয়। সেন্ট্রিফিউজ হলো এক ধরনের ঘূর্ণায়মান যন্ত্র যা ইউরেনিয়াম সমৃদ্ধ করার সময় বিভিন্ন কণাকে তাদের আকার, আকৃতি ও ঘনত্ব অনুযায়ী পৃথক করতে ব্যবহৃত হয়। এরপর 2020 সালে নাতানজ স্থাপনায় আরেকটি বিস্ফোরণ ঘটে, যা ইসরায়েল দ্বারা স্থাপিত বোমার কারণেই হয়েছিল বলে ধারণা করা হয়। এই বিস্ফোরণে একটি সেন্ট্রিফিউজ অ্যাসেম্বলি প্ল্যান্ট মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। আবার 2021 সালে আরেকটি কথিত ইসরায়েলি হামলার ফলে বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয়, যা স্থাপনাটির বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয় এবং কিছু সেন্ট্রিফিউজ ক্ষতিগ্রস্ত হয়। ইসরায়েলের হামলা থেকে স্পষ্ট তারা ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরির পথে কোনোভাবেই এগোতে দিতে চায় না। তেল আবিব ইরানের পারমাণবিক অস্ত্র অর্জনকে নিজের অস্তিত্বের জন্য হুমকি হিসেবে দেখে। তবে ইসরায়েলের হামলা শুধু পারমাণবিক স্থাপনায় সাইবার আক্রমণে সীমাবদ্ধ নয়, তারা ইরানের শীর্ষ পারমাণবিক বিজ্ঞানীদেরও লক্ষ্যবস্তু করেছে। এর মধ্যে অন্যতম হলেন মোহসেন ফখরিজাদে, যিনি ইরানের সামরিক পারমাণবিক কর্মসূচির স্থপতি হিসেবে পরিচিত। 2020 সালে তেহরানের কাছে এক বোমা হামলায় তাকে হত্যা করা হয়, যার পেছনে ইসরায়েলের হাত ছিল বলে মনে করা হয়। তেহরান আরও অভিযোগ করেছে 2012 সালের জানুয়ারিতে নাতানজে ইরানের পারমাণবিক কর্মসূচির অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব মোস্তফা আহমাদি রোশনকেও ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে হত্যা করেছে। এসব হামলার প্রতিক্রিয়ায় ইরান নাতানজ স্থাপনাটিকে আরও সুরক্ষিত করেছে। নতুন করে তারা আরও গভীর ভূগর্ভস্থ স্থাপনা নির্মাণ করছে, যা এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের ডিজাইন করা বাংকার বাস্টার বোমার হাত থেকেও রক্ষা পাওয়ার মতো বলে দাবি করা হয়। তবে 13 জুনের হামলাগুলো ইরানের পারমাণবিক স্থাপনাগুলোকে, বিশেষ করে নাতানজ কেন্দ্রকে অকার্যকর করে তোলার লক্ষ্যেই চালানো হয়েছিল বলে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু জানিয়েছেন। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে একাধিক হামলার কথা নিশ্চিত করেছে। খবরে বলা হয়, নাতানজ পারমাণবিক স্থাপনাটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সাইট থেকে ঘন ধোঁয়া উঠতে দেখা গেছে। তবে ক্ষয়ক্ষতির পুরো মাত্রা এখনও স্পষ্টভাবে জানা যায়নি। জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা IERA নিশ্চিত করেছে যে নাতানজ হামলার লক্ষ্যবস্তু ছিল। তবে তারা জানিয়েছে তেজস্ক্রিয়তার মাত্রা বৃদ্ধি পায়নি, যা ইঙ্গিত দেয় যে পারমাণবিক জ্বালানির গুদামের প্রতিরক্ষামূলক স্তরগুলো এই আক্রমণের কারণে ক্ষতিগ্রস্ত হয়নি। নাতানজে ইসরায়েলের হামলার মূল উদ্দেশ্য ছিল ইরানের ইউরেনিয়াম উৎপাদনের সক্ষমতা ব্যাহত করা, যা ইসরায়েল বহু বছর ধরেই থামাতে চাচ্ছে। কারণ নাতানজি হচ্ছে সেই কেন্দ্র যেখানে ইরান তার অধিকাংশ পারমাণবিক জ্বালানি সমৃদ্ধ করেছে। যদিও ইরানের পারমাণবিক মজুদ সরাসরি ক্ষতিগ্রস্ত হয়নি, তবু অবকাঠামোর ওপর এই হামলা ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কার্যক্রমের বিলম্ব ঘটাতে পারে। এই হামলার মাধ্যমে ইসরায়েল ইরান সংঘাত গোপন অভিযান থেকে প্রকাশ্য সামরিক সংঘাতে রূপ নিয়েছে। এর আগেও ইসরায়েল ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানীদের হত্যা করেছে, যার প্রতিক্রিয়ায় ইরান প্রতিশোধের অঙ্গীকার করেছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এই হামলাকে তীব্র ও বেদনার এক ঘটনা বলে উল্লেখ করেছেন। তার এই মন্তব্য ইঙ্গিত দেয় যে ইরানের প্রতিক্রিয়ায় ক্ষেপণাস্ত্র কিংবা ড্রোন হামলা চালাতে পারে। তার এই মন্তব্যের কিছুক্ষণ পরই ইরানের প্রতিক্রিয়ায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়।
ফলে পরিস্থিতি যে কোনো সময় মধ্যপ্রাচ্যে আরেকটি বড় যুদ্ধের দিকে মোড় নিতে পারে। বিশেষ করে যুক্তরাষ্ট্র এই সংঘাতে জড়িয়ে পড়তে পারে, কারণ তারা আগেই ইসরায়েলকে সুরক্ষা দেওয়ার অঙ্গীকার করেছে। নাতানজে হামলার সময়টি এমন এক মুহূর্তে ঘটেছে যখন ওমানের মধ্যস্থতায় দ্বিতীয় দফা পরমাণু চুক্তি নিয়ে কূটনৈতিক আলোচনা চলছিল। এই হামলা সেই আলোচনাকে আরও জটিল করে তুলেছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার আলোচনাধীন প্রস্তাবগুলোর মধ্যে ছিল ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা সীমিত করা, পারমাণবিক মজুদ কমানো এবং আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার তত্ত্বাবধান আরও জোরদার করা। ইরান যুক্তরাষ্ট্রের এই শর্তগুলো মানার বিনিময়ে যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানায়, যেসব নিষেধাজ্ঞা ইরানের অর্থনীতিকে প্রায় ধ্বংস করে দিয়েছে। হামলায় ইরানের শীর্ষ ব্যক্তিদের মৃত্যু এবং গুরুত্বপূর্ণ স্থাপনার ক্ষয়ক্ষতির কারণে তেহরানের মধ্যে তীব্র ক্ষোভের জন্ম হয়েছে, যা দেশটির অবস্থান আরও কঠোর করে তুলতে পারে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির পরিপ্রেক্ষিতে পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠতে পারে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।